আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা আহ, কি কি জানি দেখছিলাম। আমরা দেখছিলাম হচ্ছে সল্ট, তারপর তারপর প্রবাবলি বেকিং সোডা, বেকিং পাউডার, এটা দেখছিলাম। আর এরপরে হচ্ছে এরপর ভিনেগার দেখাইছিলাম। তারপর হচ্ছে সফট ড্রিঙ্কসে কার্বোনেটেড বেভারেজের মধ্যে কি থাকে ওইটা বলছিলাম। এই তো। তো আজকে আমরা বাকি জিনিসগুলো দেখব। তো আজকে হচ্ছে তোমার মানে এরপর যে সেকশনটা সেটা হচ্ছে কেমিস্ট্রি ফর ক্লিনলিনেস। দ্যাট ইজ আমরা বিভিন্ন জিনিস ক্লিন করতে যে কেমিক্যালগুলো ইউজ করি সেইগুলো নিয়ে ডিসকাশন। কেমিস্ট্রি ফর ক্লিনলিনেস। তো কেমিস্ট্রি ফর ক্লিনলিনেসে আমরা প্রথমে যেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়াশিং সোডা। তো ওয়াশিং সোডা হচ্ছে মানে ওয়াশিং সোডা ইউজ করে আমরা তোমার এখন ওয়াশিং সোডা অ্যাকচুয়ালি অনেক জায়গাতে ইউজ করা যায়। মানে এটা দেখা যায় অনেক সময় গ্লাস ক্লিনার হিসেবে ইউজ করা যায়। আবার এটা আমরা বিভিন্ন ধরনের ক্লথ ক্লিনিংয়েও ইউজ করতে পারি। তো ওয়াশিং সোডা অ্যাকচুয়ালি এইটা যে একমাত্র এইটাই যে ওয়াশিং সোডা সেটাও না। অ্যাকচুয়ালি তোমার এখন যত ধরনের এই যে ওয়াশিং প্রোডাক্টগুলো আছে এক একটা এক এক রকম, রাইট? এক একটা এক একভাবে ইমপ্রুভ করা, বা এক একটা এক একটা কোয়ালিটি হচ্ছে ভালো। বাট আমরা ইউজুয়ালি ওয়াশিং সোডা বলতে জেনারেলি যেটাকে রেফার করি বা সবগুলার একটা কমন বা সবচেয়ে মোস্ট ইউজড একটা ইনগ্রেডিয়েন্টের কথা যদি বলা হয় সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, Na2CO3, এটাকে বলা হয় সোডা অ্যাশ। ওকে, এখন ওয়াশিং সোডা বলতে আমরা বোঝাবো যে Na2CO3 সাথে যদি তোমার 10টা ক্রিস্টাল ওয়াটার থাকে, দ্যাট ইজ Na2CO3 অ্যাকচুয়ালি একা থাকে না, সে তার ক্রিস্টালে হচ্ছে এরকম 10টা ওয়াটার মলিকিউল থাকে। তো এইটাকে আমরা ইউজুয়ালি ওয়াশিং সোডা হিসেবে বলে থাকি। আবার তোমার মানে ধরো এমসিকিউতে যদি এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটা ওয়াশিং সোডা, এখন 4টা অপশনের মধ্যে দেখলা যে কোনোটাই Na2CO3 10H2O লেখা নাই, তখন তুমি Na2CO3 যদি থাকে ওইটাকেই দাগাবা, ঠিক আছে? বাট আমরা ইউজুয়ালি এইটাকে বলি সোডা অ্যাশ, আর Na2CO3 10H2O কে বলবো হচ্ছে ওয়াশিং সোডা। আচ্ছা, কেউ বলতে পারবা সোডা লাইম কোনটা? এটা তো সোডা অ্যাশ, সোডা লাইম কোনটা? এটা তোমাদের পড়াইছি, একটু মনে করে দেখো। আহ, আমি শুনি নাই, আর একবার একটু বলো। না, CaCO3 না, কাছাকাছি গেছো, আর একটু ট্রাই করো। আচ্ছা, এটা কোথায় পড়াইছিলাম মনে আছে? এটা হচ্ছে তোমাদের ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে মনে আছে ডিকার্বক্সিলেশন পড়াইছিলাম, সেইখানে রিয়াকশনটা এরকম ছিল না? RCOO প্লাস NaOH CaO। তো এই যে NaOH CaO, এইটাকেই সোডা লাইম বলে। তো তো আমি ওই সময় লিখে দেওয়ার কথা, একটু খাতায় দেখো যে এটা মেনশন করা আছে কিনা। সো এখান থেকে কি আসে, RH প্লাস Na2CO3। তো দেখো, এইটা হচ্ছে সোডা লাইম আর এইটাই হচ্ছে সোডা অ্যাশ। ওকে, আর এটা হচ্ছে ওয়াশিং সোডা। ওকে, সো ওয়াশিং সোডা হচ্ছে সোডা অ্যাশের সাথে যদি 10টা ক্রিস্টাল ওয়াটার অ্যাডেড থাকে তখন সেটাকে আমরা ওয়াশিং সোডা বলবো। আবার অনেক সময় এইটাকেও ওয়াশিং সোডা বলে দেওয়া হয়, বাট ওইটা হচ্ছে একদম
মানে তুমি যদি এইটা কোথাও অপশন হিসেবে না পাও এমসিকিউতে, তখন হয়তো এটা দেখাবা। আর এইটা হচ্ছে সোডা লাইম। তো সোডা লাইমের তোমার ফর্মুলা হচ্ছে NaOH প্লাস CaO, ঠিক আছে? ওকে, তো এখন আসি যে কিভাবে আমরা ওয়াশিং সোডা বানাবো। তো ওয়াশিং সোডা বানানোর ওয়ে খুবই সহজ। দেখো, এইখানে কিন্তু আমরা এই সোডা অ্যাশ বানাইতে পারছি, তাই না, সোডা লাইম থেকে। তো এইটাও একটা প্রিপারেশন হিসেবে ভাবতে পারো। আর আরেকটা ওয়ে হচ্ছে, মানে ইউজুয়াল যে তোমার ল্যাবরেটরি প্রসেস যেটা, সেটা হচ্ছে যে জাস্ট তোমার কি দরকার, NaOH লাগবে, আর হচ্ছে সরি আমাদের হচ্ছে Na2CO3 লাগবে। তো Na2CO3 কীভাবে পাওয়া যায়? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করাবো, বাট এটা দুইটা ইউজ করব। এটা একটা ইউজ করলে তো এটা এই অবস্থায় থাকবে, বাট আমি যদি দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে এখানে রিয়াকশনটা হবে এরকম, Na2CO3 প্লাস Na2CO3 প্লাস হচ্ছে H2। সো এটাই হচ্ছে আমাদের সোডা অ্যাশ। সো এটা আই হোপ মনে থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড 1:1 রেশিওতে অ্যাড করলে সেটা জাস্ট একটা মিক্সচার হিসেবে থাকে, তাদের মধ্যে কোনো রিয়াকশন হয় না, সেটাকে আমরা বলি সোডা লাইম। কিন্তু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড 2:1 রেশিওতে রিয়াক্ট করানো হয়, তখন আমরা সোডা অ্যাশ পাই। অ্যান্ড এটা একটা রিয়াকশন হয়, এটা মিক্সচার না, এটা একটা রিয়াকশন, ঠিক আছে? ওকে, আর এটা অ্যাকচুয়ালি আরও একভাবে বানানো যায়, বাট ওই মেথডটা ডেপ্রিকেটেড, ওইটার কিছু ড্রব্যাক আছে। যেমন NaOH আর হচ্ছে H2CO3, এটা ইউজ করেও বানানো যায়, ঠিক আছে, Na2CO3 প্লাস 2H2, বাট এটা ডেপ্রিকেটেড মেথড। ডেপ্রিকেটেড এই কারণে, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস, এটা অ্যাসিড বেস চ্যাপ্টার দেখাবো, আর H2CO3 হচ্ছে একটা উইক অ্যাসিড। তো স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মধ্যে রিয়াকশন করানোটা একটু ঝামেলার। ওকে, রিয়াকশন হয় না এমন না, বাট করানোটা ঝামেলার, মানে প্রোডাকশন রেটটা খুব কম। সো এখানে Na2CO3 প্রডিউস হয় খুবই অল্প পরিমাণ, ম্যাক্সিমাম এই স্ট্রং বেজই থেকে যায়, ঠিক আছে? আর এটা বলতে পারবা যে এটা কীরকম সল্ট, এটা কি অ্যাসিডিক সল্ট নাকি বেসিক সল্ট? তোমরা তো এটার উপর পরীক্ষাও দিছো। না, এটা অ্যাসিডিক না, এটা হচ্ছে বেসিক সল্ট, কারণ এখানে যে স্ট্রং বেস আর উইক অ্যাসিড, সো স্ট্রং বেস হচ্ছে ডমিনেটিং, তো সল্টের তোমার প্রপার্টিও ওই বেসিক হবে আর কি, বা অ্যালকালাইন হবে আর কি, ঠিক আছে? Na2CO3 নিজেও একটা বেস। ওকে, আচ্ছা, তো এখন আসি যে এইটা বানাইলাম হচ্ছে সোডা অ্যাশ। তো সোডা অ্যাশ বানাইতে পারলে সোডা অ্যাশ থেকে আমরা ওয়াশিং সোডা বানাইতে পারবো। তো সেটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওয়াটারের সাথে মিক্স করতে হবে, তাহলেই ওই ক্রিস্টাল 10টা ওয়াটার ওর স্ট্রাকচারে অ্যাড হবে। পরের পেজে আসো। পরের স্টেপটা হচ্ছে এখানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার দিতে হবে, তাহলে দেখা যাবে ওর ক্রিস্টালে 10টা H2O মলিকিউল অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ওয়াশিং সোডা। এটার একটা কেমিক্যাল নাম আছে, সেটাও দেখব। নর্মাল সোডিয়াম কার্বনেটের সাথে এটার যেটা মানে এই যে 10টা ওয়াটার থাকার জন্য এটার নাম হয় সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। 10টা আছে যেহেতু, 11টা থাকলে আমরা উনোডেকা বলতাম, 12টা থাকলে ডোডেকা বলতাম, 7টা থাকলে হেপ্টা হাইড্রেট বলতাম, ঠিক আছে? তো এটা তোমার ওই যে মনোডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা হেপ্টা এরকম অক্টা, এইভাবে নেমিংটা হয়। তো এটার নাম হচ্ছে, এটা কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট।
আচ্ছা, সোডিয়াম কার্বনেট হচ্ছে সোডা অ্যাশ। সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা বলতে পারবা? এটা তো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলাটা কি? হ্যাঁ, NaHCO3। আচ্ছা, সো এই হচ্ছে ওয়াশিং সোডা আর তোমার সোডা অ্যাশ, এগুলোর ব্যাপারে ব্রিফলি কিছু ডিসকাশন। আচ্ছা, এরপরে যে কেমিক্যালটা শিখবো সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। আচ্ছা, সো টয়লেট ক্লিনারের ইনগ্রেডিয়েন্ট বা মেইন ইনগ্রেডিয়েন্টটা খুবই ইজি, সেটা হচ্ছে জাস্ট আমাদের চিরপরিচিত সোডিয়াম হাইড্রক্সাইড। এটার সাথে অবভিয়াসলি আরও অনেক কিছু থাকে, এক এক টয়লেট ক্লিনারে এক একটা ইনগ্রেডিয়েন্ট থাকে, যার জন্য এক একটার কোয়ালিটি এক এক রকম, বাট মেইন ইনগ্রেডিয়েন্ট এটা সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, তো এটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝার ট্রাই করি। তো সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে, মানে এটা একটা স্ট্রং বেস, এটা আমরা জানি। তো এটার কিছু, মানে স্ট্রং বেজের একটা প্রপার্টি হচ্ছে যে স্ট্রং বেস বা স্ট্রং অ্যাসিড সবাই হচ্ছে করোসিভ হয়। করোসিভ মানে হচ্ছে যে তারা একটা সারফেসে পড়লে সেই সারফেসের ড্যামেজ ঘটাতে পারে। ওকে, তো এই করোসিভ প্রপার্টিটা একদিক দিয়ে খারাপ। দেখা যায় যে ধরো তুমি তোমার বেসিন পরিষ্কার করতেছো, তো সোডিয়াম হাইড্রক্সাইড ওইটার উপর যদি পড়ে তখন হয়তো ওই বেসিনের যে সিরামিকটা ওইটা কিছুটা ক্ষতিগ্রস্ত বা ড্যামেজড হইতে পারে। তো দেখা যায় এটার সাথে আরও মানে কিছু একটা মিক্স না করলে এই করোসিভ প্রপার্টিটা থেকে যায়। তো করোসিভ প্রপার্টিটা ঠেকানোর জন্য এই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে, মানে এই সোডিয়াম হাইড্রক্সাইডের ইফেক্টটাকে একটু নিউট্রালাইজ করার জন্য এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করা হয়, NaOCl। তো এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর এটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। ওকে, তো এখন এই দুইটা মিলে কিভাবে আমার এই টয়লেট ক্লিনিংয়ে হেল্প করতে পারে সেটা দেখি। তো যেটা হয়, এই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এই যে NaOClটা অ্যাড করা হয়, তো এরা এখান থেকে কিছু তোমার নেসেন্ট অক্সিজেন প্রডিউস করতে পারে। তো নেসেন্ট অক্সিজেনটা কি? নেসেন্ট অক্সিজেনটা পরের পেজে দেখাই। নেসেন্ট অক্সিজেন হচ্ছে একদম পিওর, আর মানে পিওর অ্যান্ড হচ্ছে নিউ জেনারেটেড একটা অক্সিজেন, মানে মাত্র জেনারেট হয়েছে এরকম। তো এটাকে এইভাবে লেখা হয়, নেসেন্ট অক্সিজেন, বা বাংলায় হচ্ছে জায়মান অক্সিজেন। তো নেসেন্ট অক্সিজেনের কিছু প্রপার্টি হচ্ছে যে এটা মানে মানে একদম রিসেন্টলি প্রডিউস হয়েছে এরকম একটা অক্সিজেন, এটা পিওর, অ্যান্ড এইটার অক্সিডাইজিং পাওয়ার অনেক বেশি। তো যেটা করা হয় যে এখানে এই NaOH আর NaOCl যে মিক্সড অবস্থায় থাকে, NaOH আর NaOCl, তো NaOH-টা যেটা করে, NaOH-টা হচ্ছে মেইনলি যেই সারফেসে এটা অ্যাপ্লাই করতেছো সেটাতে যা যা আছে সেইগুলোকে সব, মানে NaOH তো একটা বেস, তো এই বেসটা যেটা করে ফার্স্ট অফ অল ওই সারফেসটার উপর যত যা যা ক্লিন করতে হবে সেইগুলাকে তোমার ওই সারফেস থেকে ডিটাচ করে বলতে বেস হচ্ছে সব বেসই একটু স্লিপারি হয়। তো NaOH-টা হচ্ছে ওই তোমার মানে আমরা যেই সারফেসটাকে ক্লিন করতে চাই সেটার উপরে যা যা আছে সব কিছুকে হচ্ছে সারফেস থেকে ডিটাচ করে। ওকে, আর এই যে NaOCl যেটা, সেইটা মেনলি এখান থেকে হচ্ছে এই নেসেন্ট অক্সিজেনটা প্রডিউস করে। তো কিভাবে করে সেটা দেখাই। তো ফার্স্টে এই NaOCl এটার সাথে আমরা ওয়াটার, মানে অবভিয়াসলি ওয়াটার তো মিক্সড অবস্থায় থাকেই, তো ওয়াটার মিক্স করা হলে এখানে হচ্ছে আবার NaOH প্রডিউস হয় এই NaOCl থেকে, আর
এখানে হাইপোক্লোরিক অ্যাসিড HOCl এটা প্রডিউস হয়, এটার নাম হচ্ছে আচ্ছা এখানে Cl এর অক্সিডেশন নাম্বার কত দাঁড়াবে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, সো যদি প্লাস হয় তাহলে এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস। ওকে সরি, এটা হাইপোক্লোরাস হবে। এই অক্সিডেশন নাম্বারের উপর বেস করে অ্যাসিডের নেমিং আছে, যেমন হাইপোক্লোরাইট, হাইপোক্লোরাস, তারপর পারক্লোরিক, পারক্লোরাস ইটসেট্রা। তো এগুলো পরে শিখবা উপরের ক্লাসে, বাট এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তো এই সোডিয়াম হাইপোক্লোরাইট যেটা করে সেটা হচ্ছে এই ওয়াটারের সাথে মিক্সড হয়ে সেও NaOH প্রডিউস করে। তো এই NaOH-গুলো এই NaOH এর সাথে মিলে ওই যে মানে তোমার যে সারফেসটা আমরা ক্লিন করতে চাই, বা ধরো একটা বেসিন, বা ধরো একটা বাথরুমের ফ্লোর, ঠিক আছে, সো যেটাকে ক্লিন করতে চাই সেটাতে যত তোমার ডার্ট বা জার্ম লেগে আছে সেগুলোকে ফার্স্ট অফ অল সারফেস থেকে ডিটাচ করে, আর NaOCl যেটা করে সেটা হচ্ছে ওই জার্মগুলোকে কিল করে। তো কিল করলে যেটা হয় ওই জায়গাটা একদমই জার্ম ফ্রি হয়ে যায়। তো সেটা কীভাবে করে, এই NaOCl এর সাথে যখন ওয়াটার অ্যাড করা হয় সেখানে ফার্স্ট অফ অল সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হয়, আর এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ফর্ম হয়। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা খুবই ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট। তো এই হাইপোক্লোরাস অ্যাসিডটা এখানে ডিসোসিয়েটেড হয়, অ্যান্ড ডিসোসিয়েটেড হয়ে HCl অ্যান্ড নেসেন্ট অক্সিজেন ফর্ম করে। এই HOClটা খুব একটা স্টেবল না, এটা একটা আনস্টেবল অ্যাসিড। তো দেখা যায় সে তার এই আনস্টেবল ফর্ম থেকে স্টেবল হয়ে HCl ফর্ম করে আর নেসেন্ট অক্সিজেন ফর্ম করে। ওকে, তো এবার এই নেসেন্ট অক্সিজেনটা কি করে, এই নেসেন্ট অক্সিজেনটা যত জার্ম আছে সেই জার্মের সাথে যদি এই নেসেন্ট অক্সিজেনটা কন্ট্যাক্টে আসে তাহলে এই নেসেন্ট অক্সিজেনটা ওই জার্মটার বডিটাকে অক্সিডাইজ করে ওকে ডেড করে ফেলে, ঠিক আছে। ধরো এটা ব্যাকটেরিয়া, তাহলে ও যদি একটা নেসেন্ট অক্সিজেনের তোমার টাচে আসে তাহলে ও ডেড ব্যাকটেরিয়া হয়ে যায়। তো অক্সিডাইজ করলে কেন একটা ব্যাকটেরিয়া মারা যায়, তো চিন্তা করে দেখো, একটা ব্যাকটেরিয়া বা এই যে একদম মাইক্রোস্কোপিক যত অর্গানিজম আছে এগুলো মোস্টলি কিন্তু ইউনিসেলুলার, রাইট, এগুলোর একটা সেল থাকে, বা এগুলার মানে এগুলার সাইজ তো বোঝাই ন্যানোমিটার স্কেলে বা আরও ছোট। তো একটা অক্সিজেন দিয়ে যদি ওদেরকে অক্সিডাইজ করা হয় তখন দেখা যায় যে ওর বডির ভিতরে যে ফাংশনালিটিগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে যায়, তো ও ডেড হয়ে যায় আর কি। এটা শুধু নেসেন্ট অক্সিজেন না, নেসেন্ট ক্লোরিনও করতে পারে, ওইটা আমরা দেখবো ব্লিচিং পাউডার পড়ার সময়, ওইটা দেখাবো। ওকে, বাংলায় নেসেন্ট অক্সিজেনকে জায়মান অক্সিজেন বলে। সো কার কি কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সো হোপফুলি বোঝা গেছে। দেন আমি 7টায় ছুটি দিয়ে দেবো, ঠিক আছে, মানে একটু দেখো। আচ্ছা, সো টয়লেট ক্লিনারের পর এরপর হচ্ছে সোপ। সোপটা আমাদের সময় দেখা যেত এটা তোমার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ছিল, বিকজ সোপ হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, বাট এখন এটা আলাদা একটা চ্যাপ্টারে দেওয়া আছে। তো সোপ বা সাবান, আমরা যে সোপগুলো ইউজ করি ইউজুয়ালি তাদের একটা জেনারেল ফর্মুলা আছে, তারা সবাই হচ্ছে ইউজুয়ালি সোডিয়াম সল্ট অফ এ ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ এ ফ্যাটি অ্যাসিড, এটাই হচ্ছে তাদের কমন পরিচয়। অনেক আগে অ্যানিম্যাল ফ্যাট থেকে সোপ বানানো হইতো, এখনও কিছু কিছু সোপ প্রবাবলি ওভাবে বানানো হয়, আমি ঠিক শিওর না, বাট এই সব সোপই অ্যাকচুয়ালি কোনো একটা অর্গানিক অ্যাসিড থেকে আসে। ওকে, ফ্যাটি অ্যাসিড তো সবসময় কোনো একটা লিভিং অর্গানিজম থেকে আসবে, তো তাদের সোডিয়াম সল্টকেই হচ্ছে তোমার সোপ বলা হয়। বাট সব ফ্যাটি অ্যাসিডের জন্য এটা ট্রু না, ইউজুয়ালি হায়ার ফ্যাটি অ্যাসিডের জন্য এটা ট্রু। মানে একটা ফ্যাটি অ্যাসিডে যদি অনেক কার্বন থাকে, হিউজ একটা কার্বন চেইন থাকে, লং কার্বন চেইন, তখন দেখা যায় ওইটাকে আমরা একটা সোপ হিসেবে ইউজ করতে পারি।
ওকে, যেমন একটা এক্সাম্পল দিই, আমরা তোমার অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছিলাম RCOOH, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর তার সোডিয়াম সল্ট দেখতে কেমন হবে? সোডিয়াম সল্টটা হবে RCOONA, এইচ এর জায়গায় এনএ বসবে। ওকে, সো আমাদের সোপের ইউজুয়াল চেহারা হচ্ছে RCOONA, যেখানে এই আর হচ্ছে অনেক বড় একটা কার্বন চেইন। ওকে, আমরা জানি আর হচ্ছে অ্যালকাইল। ইউজুয়ালি একটা অ্যালকাইল দেখতে কেমন হয়? CnH2n+1, অ্যান্ড এখানে এন এর ভ্যালুটা ইউজুয়ালি 11 থেকে 20-র মতো হয়। ওকে, মানে এই যে আর এখানে যেটা লিখব সেটা অনেক বড় একটা কার্বন চেইন হইতে হবে। ওকে, আর এখানে আরেকটা ব্যাপার একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে শুধু সোডিয়াম সল্ট না, অনেক সময় পটাশিয়াম সল্টও ইউজ করা হয়। মানে এটা তুমি চাইলে RCOOK দিয়েও লিখতে পারতো। এখন সব সোপই কি এইভাবেই বানানো? মোস্টলি এইভাবেই, মানে কমন ইনগ্রেডিয়েন্ট এটা। এছাড়া একটা সোপে আরও অনেক কিছু থাকে। আর একটা মজার ব্যাপার হচ্ছে তোমাদের ক্লাস 10-এ একটা এক্সপেরিমেন্ট আছে যেটা হচ্ছে সোপ বানানো, একদম লাস্ট এক্সপেরিমেন্টটা প্রবাবলি আমাদের সময় মনে আছে। আমাদের রাজুকে যখন পড়তাম তখন এটা ছিল লাস্ট এক্সপেরিমেন্ট, অ্যান্ড কেমিস্ট্রি ল্যাবে আমাদের ওই সোপটা বানায় দেখাইছিল, অ্যান্ড ওই সোপটা আমরা ইউজও করছি। বাট সোপটার একটাই ড্রব্যাক, খুবই বিশ্রী গন্ধ, মানে মানে একদম তুমি ওইটা স্মেলই নিতে পারবে না, এত বাজে সেন্ট। তো মানে আমরা যে সোপগুলো ইউজুয়ালি ইউজ করি সেগুলো কিভাবে ঠিক করা হয়? তো ওইটার সাথে ওই সোপগুলোর সাথে অনেক তোমার পারফিউম, তারপর অনেক ধরনের ময়শ্চারাইজার, অনেক কিছু অ্যাড করে দেন ওই সোপটাকে বেটার করা হয়। বাট একদম মানে একদম বেসিক সোপ হচ্ছে এটা। ওকে, এটা কেমিস্ট্রি ল্যাবে তোমাদের তো মনে হয় আচ্ছা, তোমাদের কি ল্যাব হয় কোনো ধরনের? এটা কেন? কারণ এটা তো নেওয়া উচিত, অ্যাটলিস্ট অনলাইনেও তো নিতে পারে, রাইট? কারণ তোমাদের তো এসএসসিতে ল্যাব রিপোর্ট তো সাবমিট করাই লাগবে। তোমাদের কি, তোমরা কি কোথাও দেখছো যে প্র্যাকটিক্যাল তোমাদের হবে না বা ক্যান্সেল? আমাদের সময় 10-এ ওঠার পর এটা স্টার্ট করছিল। তোমাদের কি বলে দিছে যে প্র্যাকটিক্যাল, এসএসসিতে প্র্যাকটিক্যাল হবে না? আমার মনে হয় লাস্টের দিকে তোমাদের কিছু ওই রিপোর্টগুলো, মানে ল্যাব রিপোর্টগুলোর তোমার স্যাম্পল দিয়ে বলবে যে নিজেরা লিখে ফেলো এসএসসির আগে, তারপর এটা সাবমিট করে দিতে বলবে। আমাদের সময় প্র্যাকটিক্যালগুলো সবগুলোই হয়েছিল ঠিক মতোই, আর কলেজে তো আছেই। কলেজে এখন এটা আসলে আমার মতে যে আমার মত হচ্ছে যে প্র্যাকটিক্যালগুলো হওয়া উচিত, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু একদম সামনাসামনি করে দেখা যায়। ইউজুয়ালি বায়োলজি ল্যাবে হচ্ছে মাইক্রোস্কোপ কিভাবে অপারেট করতে হয় এই জিনিসগুলো 9-10-এ শেখায়। আর কলেজে ওঠার পর অনেক এক্সপেরিমেন্টই আছে মাইক্রোস্কোপ ইউজ করতে হয়। তো এখন তুমি যদি এগুলো না শিখে যাও, কলেজে উঠে এগুলো পারবে না, আর কলেজে তোমাকে ওটা নতুন করে শেখানোর চান্স খুবই কম। তো আমার অপিনিয়ন হচ্ছে যে তোমাদের স্যাররা চাইলেই কিন্তু রেগুলার ক্লাসের মতো প্র্যাকটিক্যাল ক্লাসও নিতে পারে। আর আরও একটা জিনিস আমি বুঝি না, তোমাদের ক্লাস এত কম টাইম হয় কেন? যেমন তোমাদের ইউজুয়াল টাইমে কয়টা থেকে কয়টা ক্লাস হইতো? 8টা থেকে 12টা মর্নিং শিফটে। বাট এখন তো তোমাদের প্রবলি 10টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হয়? হুম, শোনা যায় নাই। 12:30, আচ্ছা। সো তুমি চিন্তা করো 9-10-এর মতো সিরিয়াস ক্লাসে তোমার একদম শুরু থেকেই এইভাবেই ক্লাস চলতেছে। স্যারদের তো ধরো ডিভাইসের বা কানেক্টিভিটির কোনো ইস্যু থাকার কথা না এতদিনে, সব জায়গাতেই তো প্রপারলি ক্লাস নেওয়া হচ্ছে। বাট স্কুল লেভেলে কেন এত শর্ট ক্লাস নেওয়া হচ্ছে, আর তোমরাই বা কি শিখতেছো? এটা আসলেই খুবই মানে চিন্তার বিষয় আর কি, যে জাস্ট পুরা 2 বছর কীভাবে 2.5 ঘন্টা ক্লাস নিয়ে নিয়ে তোমরা পার করতেছো, তাই না? আহ, আমরা তোমাদের আগে যারা পড়ছি তারা তো 4 ঘন্টা করেই ক্লাস করছি। সো অবশ্যই তোমাদের থেকে আমরা বেশি শিখছি, এটা তো আনডাউটেডলি। তো আমার মনে হয় যে স্যাররা চাইলেই কিন্তু রেগুলার ক্লাস নিতে পারে। অ্যাটলিস্ট আমরা যারা ভার্সিটিতে উঠছি তারাও কিন্তু
একদম ভার্সিটিতে নর্মাল টাইমে যে যতটুকু ক্লাস হইতো এখনও তাই হয়। অনলাইনে বসে থাকা কষ্টের, বাট এখন কিছু তো করার নাই, তাই না? যদি তোমাদের এরকম তোমাদের আরামের জন্য 2.5 ঘন্টা মাত্র ক্লাস হয়, এটা তোমাদেরই লস, রাইট? তোমরাই কম শিখবা, তোমরাই মানে এটা তো এমন না যে এই জিনিসপত্র তোমার জাস্ট এই ক্লাসে লাগতেছে। তুমি এখন যা শিখবা সব কলেজে লাগবে, কলেজে যা শিখবা সবই পুরা লাইফ লাগবে। তো দেখা যাবে তোমরা তোমাদের আগে যারা পড়ছে বা তোমাদের পরে যারা নর্মাল সিচুয়েশনে পড়বে তাদের থেকে অনেক কম নলেজ নিয়ে পুরা লাইফ পার করবা। এই জিনিসটা বেশ অ্যালার্মিং আর কি। আবার তোমাদের এক্সামও কেন খুব শর্ট এক্সাম নেওয়া হয় বুঝলাম না, কারণ চাইলেই কিন্তু 3 ঘন্টার এক্সাম নেওয়াই যায়, রাইট? নর্মালি যেভাবে এক্সাম হয় ওইভাবে নিতে পারে চাইলে। ওপেন বুক এক্সাম নেক, লাইক স্টুডেন্টরা যদি মনে হয় যে চিটিং করবে, তাহলে কোশ্চেনগুলো এমনভাবে বানাক যে কোশ্চেনগুলো মানে বই খুলে পরীক্ষা দিবে, বাট কোশ্চেনটা বেশ টাফ হবে, ঠিক আছে? আবার এমনভাবে কোশ্চেন বানাক যে এক একজনের যাতে কোশ্চেন আলাদা আলাদা হয়। যেমন আমাদের যখন ভার্সিটিতে সিটি নেয়, আমাদের কি করা হয় আমি বলি। আমাদের ধরো আমাদের একটা মেশিন ডিজাইন করতে বলে যে এমন একটা মেশিন বানাও যেটা হচ্ছে 1 থেকে শুরু করে মানে ধরো এভাবে 5টা সিকোয়েন্স দেওয়া, ঠিক আছে? 1 2 6, তারপর হচ্ছে ধরো 10 আর হচ্ছে 12। আবার আরেকটা সিকোয়েন্স আছে এরকম যে 5 7 8 10 13। তারপর আরেকটা ধর 3টা সিকোয়েন্স দেওয়া 2 5, তারপর হচ্ছে ধরো 3 7 6, এরকম 6-7টা সিকোয়েন্স দেওয়া থাকে। তারপর কোশ্চেন সেটার কি বলে? কোশ্চেন সেটার বলে যে আমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা থাকে সেটা নিবা, বা এখানে যেহেতু 3টা দেওয়া, সো 3 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার যেগুলো থাকে, রিমাইন্ডার যেটা থাকে সেটা নিবা। নেওয়ার পর তুমি দেখবা যে তোমার রিমাইন্ডারের সিকোয়েন্স কোনটা। যেমন আমার রোল হচ্ছে 7, তো আমি যদি এটাকে 3 দিয়ে ডিভাইড করি আমার কত আসবে? 1। সো আমি এই সিকোয়েন্সের জন্য মানে এই মেশিনটা বানাবো, মানে এমন একটা মেশিন বানাবো যেটাতে একটা বাটন প্রেস করলো এটা জাস্ট 5 7 8 10 13 5 7 এরকম একটা সিকোয়েন্স জেনারেট করে। ওকে, তো দেখা যায় এরকমভাবে যখন আমাদের পরীক্ষা নেয় কেউ কারোর সাথে চিটিং করতে পারে না। ইভেন এরকমও হয়েছে তোমার 32টা সিকোয়েন্স দিয়ে বলছে যে তোমার রোল নাম্বারকে 32 দিয়ে মানে মড করবা বা রিমাইন্ডার বের করবা, দেন তোমার যে নাম্বারটা আসবে সেইটা তুমি করবা। তো পরীক্ষার হলে দেখা দেখি করার কোনো প্রশ্নই আসে না, মানে কারোর সাথে আমার মিলবেই তো না, রাইট? আমাদের ধরো 20 জনের একটা সিটি যদি নেয়, তা আমি যদি বলি 32 দিয়ে মড করতে বা 20 দিয়ে মড করতে, তাহলে এক একজনের এক একটা সেট পড়বে। এটা চাইলেই করা যায়, বা অ্যাটলিস্ট এরকম 4-5টা সেট বানাইলো। অ্যান্ড এক একটা রোল নাম্বারের জন্য এক একটা রোল নাম্বারের মড মানে রিমাইন্ডারের উপর বেস করে আলাদা আলাদা সেট বানাইলো। আর টাইম ধরো টাইম নর্মাল টাইম হিসেবে পরীক্ষা নিল, আর ওপেন বুক করলো যে তুমি বই খুলে দিতে পারবা, কোশ্চেন টাফ হবে, জাস্ট তুমি তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা না আর হচ্ছে নিজে পরীক্ষা দিবা, ঠিক আছে? এভাবে চাইলেই কিন্তু তোমাদের করতে পারতো, বাট কেন করে না আমার কোনো আইডিয়া নেই। শুধু স্কুলে না, সব কলেজ সব স্কুল একইভাবে ফলো করতেছে। প্রবাবলি গভর্নমেন্ট থেকে এইভাবে বলছে, বাট এটা তো তোমাদের জন্যই খুবই খারাপ যে তোমরা আসলে এখন পর্যন্ত একটা ফুল এক্সাম দাও নাই কোথাও। একদম 5টা সিকিউ বা 6টা সিকিউ আর সব কয়টা এমসিকিউ, তোমরা এসএসসি এভাবে দিবা। তো বুঝতেই পারতেছো তোমরা তোমাদের তোমাদের আগে যারা ক্লাস 9-10-এ পড়ছে তাদের থেকে কতটা পিছানো বা কতটা কম নলেজ তোমাদের, ঠিক আছে? তো এটা আমার মনে হয় তোমাদের গার্জিয়ানরা যদি স্যারদেরকে বলে, এটা হয়তো অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষাটা একটা ফুল মডেল টেস্টের মতো নিতে পারে, তাই না? কারণ তোমাদের তো এসএসসি আলটিমেটলি দিতেই হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি, যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কালকে সকাল 8টায়।